বলেন তো প্রেমের গাছে কোন সার দিলে প্রেমের ফুল ফুটে? কেন তোমার কি প্রেমের সার লাগবে? 20-25টা লিখে দাও। আরে এত জানজবরা ভবিষ্যতে সমস্যা হবে। কুচ্ছির সস্তা সিনেমার নায়িকার রুচিবোধ সম্পন্ন প্রডিউসার কালি কেন আবিষ্কার হয়েছে জানেন? বিয়া করে তো মস্ত বড় পাপ করে ফেলাইলাম। বিয়ার চাইতে খুন করেও বাইচা থাকা সহজ। খুন করে বাচ্চা থাকা সহজ? ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। তোমার কলিজায় তাগত থাকলে আরেকবার উচ্চারণ করো। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। স্যার আপনি চালাই যান স্যার। কই বদরুল চৌধুরী কই? এসি ঘরে শুয়ে শুয়ে বাতাস খাইতেছেন আর সামান্য একটা কর্মচারী পাঠায় খোঁজ খবর নিতেছেন, তাই না? যে কিনা আয়সা নারী প্রার্থী বলে লিঙ্গ বৈষম্য করতেছে, হ্যাঁ, নানান ধরনের অপমানজনক কথা আমারে বলতেছে, আর আপনি ভিতরে বসে থেকে সেটা দেখে না দেখার ভান করতেছেন। ইতিমধ্যে আমার বিপরীত প্রার্থীর প্রতি আপনার নানান রকমের সমর্থন নানান কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এর উপরে আপনার প্রতি আমরা অনাস্থা আনতেছি। আপনার প্রতি আমাদের কোনো আস্থা নাই। আপনার অধীনে এই নির্বাচন হবে না, হতে দেয়া যাবে না। প্রয়োজনে বিল্ডিং এর পানির পাইপ ভেঙে দেওয়া হবে, ইলেকট্রিকের তার কেটে দেওয়া হবে, বাতাস বন্ধ করে দেওয়া হবে। দরকার হইলে আন্দোলনে নামবো আমরা আরো জোরে সোরে, কিন্তু উনার পদত্যাগ চাই। উনার অধীনে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, হতে দেব না। মানি না, মানব না, মানি না, মানব না। বদরুল ভাইয়ের অধীনে এই ইলেকশন হবে। মানি না, মানব না, মানি না, মানি না। ভাই এবং বন্ধুগণ, ভাই এবং বন্ধুগণ, থামেন থামেন থামেন। আমি বলি বদরুল সাহেবের অধীনে এই নির্বাচন হতে দেয়া যাবে না, হবে না। স্যার তারা দুইজন যেইভাবে চিৎকার চেঁচামেচি করতেছে, মানে তাছাড়া চম্পাকুলি ম্যাডাম তো আপত্তি জানাইছে, এইভাবে কি নির্বাচন হইব স্যার? অবশ্যই নির্বাচন। নির্বাচনের তারিখ ফিক্সড হয়েছে না, যেই তারিখ ফিক্সড হয়েছে ওই তারিখে নির্বাচন হবে। নির্বাচনের তো একটা নিয়ম কানুন আছে, আইন আছে, তো আইন অনুযায়ী চলবে। আর আমি তো নির্বাচন পরিচালক, আমি যেভাবে বলবো সেভাবেই হবে, একদমই চিন্তা করার কিছু নাই। তুমি তাদেরকে একটু বুঝায় বলো। টাকা দিয়ে আমরা কি করব? শোন, কালকে আমরা শপিং এ যাব আর সারাদিন অনেক ঘুরবো, অনেক মজা করবো, ঠিক আছে? টাকা নিছিস কেন লোকটা থেকে তোরা? আরে টাকা নিছিস তো কি হইছে? তুমি মারতেছো কেন টাকার জন্য? কেউ গিফট দিলে নিতে হয়, কাউকে গিফট ফিরিয়ে দিলে সেটা অপমান করা হয়, তুমি জানো না? গিফটের শানে নজরে আমাকে শিখাচ্ছিস? হ্যাঁ, কে কেন গিফট দেয় আমি বুঝি না। তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য গিফট দেয়। আর একদিনের হলো দুনিয়াতে আমি তোদের আগে আসছি, আমি বুঝি কে কেন কি করে। হ্যাঁ, তুমি তো বুদ্ধিজীবী, তুমি দুনিয়ার সবকিছু বুঝো, আমরা কিচ্ছু বুঝি না, আমরা তো ফিডার খাই। তুই আবার মুখে মুখে তর্ক করতেছিস, একটা দেব ধরে কিন্তু আমি তোকে। এই কি হয়েছে? ওদিকে মারছিস কেন তুই? তোমার মেয়েরা দুষ্ট লোকের পাল্লায় পড়ছে আম্মু। তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। তাকে ঢুকতে না দিলে এটা অভদ্রতা। কথার মানে হচ্ছে এই বাড়িওয়ালা লোকটা আমাদের বাসায় আসে কেন মা? এরপর থেকে ওনাকে আমাদের বাসায় আসতে দিবা না। আর যদি কোনো প্রয়োজনে আসো, দরজা থেকে কথা বলবা, দরজা থেকে বিদায় করে দিবা। কি করেছে ওই লোকটা? ওদেরকে টাকা দিয়ে গেছে আম্মু। টাকা দিয়েছে তো কি হয়েছে? ভাইয়া অনেক ভালো। এত টাকা লোক কেন তোর? হ্যাঁ, কথায় কথায় টাকা 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 টাকা, আর কিছু বুঝিস না? আপু, তুমি সবসময় আমার গায়ে হাত তোলো। তুমি যেই হাত দিয়ে আমাকে সবসময় মারো না, ওই হাতে ঠাডা পড়ুক, পছন্দ হোক, ওই হাত যেন কাইটা ফেলা লাগে। আচ্ছা আম্মু, আপু সবসময় এমন করে কেন? আরে সে তো আমাদেরকে টিফিনের জন্য টাকা দিয়ে গেছে, এখানে এমন করার কি আছে? এমন করে কি আছে তুইও বুঝতে পারতেছিস না? ও না হয় ছোট, কিছু বুঝে না, তোর তো বোঝার কথা। তুই ওই লোকটা নজরের দিকে খেয়াল করছিস? কি অশ্লীল কথাবার্তা বলে লোকটা। এখানে তুমি অশ্লীল কই দেখলা? সে তো ফান করছে, আমাদের সাথে ফান করতে পারে না? না, ফান করতে পারে না। সবকিছু না একটা লিমিটেশন আছে। আর তুই এগুলো কি বলতেছিস? হ্যাঁ, তোর বোঝা উচিত উনি যেটা করতেছে ঠিক করতেছে না। হ্যাঁ, দুনিয়ার সবকিছু তুমি একা বুঝো, আর কেউ কিছু বুঝে না। শুনো, এত সন্দেহপ্রবণ হওয়া না ভালো না, একটু ঠিক করো নিজের মন। আম্মু, তোমার দিনে কিন্তু টাকা লোক বেড়ে গেছে। কথায় কথায় টাকা ছেড়ে ওরা কিচ্ছু বোঝে না। আর এই যে বাইরের লোকটা, ওর কিন্তু একটা বদ, ওনার নজর ভালো না। পরে কিন্তু তোমরা পস্তাবে, আমি বলে দিলাম। সম্মানিত ফ্ল্যাটবাসীগণ,
আজকে যে দুজন সভাপতি চেয়ার নিয়ে মারামারি কারাগারি করছে তাদের ভিতরে কোনো মায়া কান্না আপনারা নেবেন না, কারণ তাদের ভিতরে কোনো মায়া নেই। তারা পুরোটাই ফেক। তাদের উদ্দেশ্য একটাই, তারা নিজেদেরকে কিভাবে ভালো রাখবে, কিভাবে ডেভেলপ করবে সেই ধান্দায় তারা থাকে। আমরা প্রতি মাসে ফ্ল্যাটের সার্ভিস চার্জ হিসেবে 5,000 টাকা দিই। এই বিল্ডিংয়ে 60টি ফ্ল্যাট রয়েছে। আপনারা হিসাব করে দেখেন প্রতি মাসে জমা হয় 3 লক্ষ টাকা। তাহলে সেই 3 লক্ষ টাকা সার্ভিসকে আমরা পাই। তারা কাজ করে 1 টাকার, তার হিসাব দেয় 3 টাকার। তারা কাজ করে 5 টাকার, হিসাব দেয় 10 টাকার। সেই টাকা কোথায় যায়, কি করে, কি হয় না হয় আমরা কিছুই জানি না। আমাদেরকে সে হিসাব দিতে হবে, দিতে হবে। অবশ্যই হিসাব চাই তো ভাই, অবশ্যই হিসাব দিতে হবে। দুনিয়ার ফ্ল্যাটবাসী এক হও লড়াই করো, এক হও লড়াই করো, দুনিয়ার ফ্ল্যাটবাসী, দুনিয়ার ফ্ল্যাটবাসী এক হও লড়াই করো। আপনারা খেয়াল করে দেখবেন নির্বাচনের আগে এই দুজন মানুষ আমাদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে এসেছে। তারা ওয়াদা করেছিল, তারা স্বপ্ন দেখেছিল, কিন্তু যখনই তারা চেয়ারে বসেছে তারপর থেকে তারা কোনো ওয়াদা পালন করেনি, কোনো স্বপ্ন আমাদের পূরণ করেনি। করেছে ভাই, তাহলে এখন আমাদের করণীয় কি? অনেক কিছু করণীয় আমাদের। আমাদের এই অ্যাপার্টমেন্টের সব থেকে বড় অসুবিধা হচ্ছে অনিয়ম। এই অনিয়মের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে এক হতে হবে, একসাথে অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। তোমার আমার মূলনীতি ফ্ল্যাটবাসীর উন্নতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, তোমার আমার মূলনীতি, তোমার আমার মূলনীতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, তোমার আমার মূলনীতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, তোমার আমার মূলনীতি। শান্ত হন প্রিয় ফ্ল্যাটবাসীগণ, আপনারা একটু শান্ত হন, ধৈর্য ধরেন। তারা আমাদেরকে টাকা দিয়ে ভোট কিনতে চায়, কিন্তু এতই কি সহজ ভোট কেনা? আমরা কি তাদের কাছে বিক্রি হব? কোনোভাবে বিক্রি হব না। তারা ভাবে আমাদেরকে বাজারের শাকসবজি, বাজারের কম দামি মাছ, তারা ভাবে আমরা তেলাপিয়া মাছ, তারা ভাবে আমরা পাঙ্গাস মাছ, তারা ভাবে আমাদেরকে কাচকি মাছ, কিন্তু আমরা কি পাঙ্গাস কাচকি না, আমরা হলাম সমুদ্রের রূপচাঁদা বাগায়ের। ভাই ইলিশ মাছ, ইলিশ এখন চিরাঙের অনেক ইলিশ, ওইগুলোর দাম কম, ওগুলা ইয়ে হওয়া যাবে না। আমাদেরকে দামি হতে হবে। আমাদের ভোট কার কাছে বিক্রি হতে দেব না, আমরা বিক্রি হব না। তোমার আমার মূলনীতি ফ্ল্যাটবাসীর উন্নতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, তোমার আমার মূলনীতি, তোমার আমার মূলনীতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, তোমার আমার মূলনীতি, তোমার আমার মূলনীতি, ফ্ল্যাটবাসীর উন্নতি। না, পুরো নির্বাচন না বেটা, ফ্ল্যাটে তো পুরো নির্বাচন লেগে গেছে। আসসালামু আলাইকুম। কি খবর? তোমাদের আরেকজন কই? আন্টি সে তো প্রেম করতে গেছে। হোয়াট? তুমি আমাকে আন্টি বলছো? এই ছেলে, তোমার মায়ের কোন পক্ষের বোন আমি? সরি, তাহলে কি মামি বলবো? হোয়াট রাবিশ! আমি কে ছিলাম জানো? আমি ছিলাম যুবকদের স্বপ্নের রানী। অবশ্যই জানি, আপনি আমার বাবা, চাচা, মামা, খালু, ওনাদের তো স্বপ্নের নায়িকা ছিলেন। মানে আমার মামার ঘটক পাত্রী দেখাতে আসলেই মামা বলতো নায়িকা চম্পাগুলির মতো হইতে হবে। আর যদি নাক, কান, গলা, উচ্চতা যদি নায়িকা চম্পাগুলির মতো না হইতো তাহলে তুমি সালামই দিত না। হয়েছে কি, আমার মামা আপনার অনেক বড় ফ্যান। মামার সবসময় মানিব্যাগে আপনার ছবি রাখতো। মামি একদিন টাকা চুরি করতে গিয়ে সেই মানিব্যাগে আপনার ছবি আবিষ্কার করে। সেই ছবি দেখে মামি তো মামাকে এমন ধোলাই দিছে, সেই ধোলাইকে মামা তিনটা দিন হসপিটালে থাকতে হয়েছে। হ্যাঁ, আপনি আমার ওই যে মামা চাচাদের আমলের নায়িকা তো, এই কারণে আমি আপনার আন্টি মামি বলছি। আপনি বলে দেন, আপনার যদি ভালো না লাগে আমরা আপনাদের কি বলে ডাকবো? সে হোক, সে হোক। তাই বলে মামি, আন্টি, তোমরা আমাকে ম্যাডাম বলবে। আচ্ছা এখন বলো, ও কার সাথে প্রেম করতে গেছে? ওই যে আপনার প্রতিদ্বন্দ্বী আছে না, জুলমত সাহেবের শালীর সাথে। আমার শত্রু শালীর সাথে? ওকে তো একটা পিটা দিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের করতে হবে। ম্যাডাম, তা অবশ্যই বের করবো, কিন্তু সেটা থাপড়াইয়া না লাথি মেরা? সেটা তোমরা যেটা ভালো বোঝো। যাক, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু মাস্ট অ্যাকশন, ওকে? আর তোমরা কিন্তু আমার সাথে ইলেকশনে কাজ করছো। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। ভাই, ভাই আপনি তো নির্বাচনে জিততে পারবেন না। বিরাট গরম ঠাকুর আইসা
আমি নির্বাচনে জিততে পারবো না। আগাম রেজাল্ট দিয়ে আসছি। তখন 2টা বোনকে না পাইলা না খাওয়া, আমি যদি 2টা মুরগি পালতাম তাইলে ডেইলি 2টা করে ডিম পাইতাম। বাজার থেকে এক্সট্রা ডিম কিনতে হতো। দুলা ভাই আপনি কি আমাকে খাওয়ার খোটা দিচ্ছেন? মুখটাই নষ্ট করে দিয়েছে। আপু, আপু কোথায় তুমি? আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না আপু। কি হয়েছে? কি আপু করতেছিস? কান্না করতেছিস কেন? দুলা ভাই আমাকে খাওয়ার খোটা দিয়েছে, বলতে আমাকে না খাওয়ায় যদি 2টা ছাগল পালতো, তুই ছাগল লাগে ওনাকে দুলা ভাই করে ডাকতো। তোমার এত বড় সাহস, তুমি আমার বোনকে এই খোটা দিছো? হ্যাঁ? আরে আমি ছাগলের কথা কই নাই, মুরগির কথা বলছি। ছাগলের অনেক দাম। 1 কেজি ছাগলের মাংস 1,500 টাকা। তোমাদের 2 বোনের সেই মূল্যও নাই। কি বল? তুমি কি বললা এটা? আমি আর তোমার সংসারে থাকবো না। একটা ছাগলের সাথে তুমি আমার তুলনা করো আমার স্বামী হয়ে? আমি আর তোমার সংসারে থাকবো না। তো আমি করবো না তোমার সংসার। ঠিক আছে, তুমি করো না। ডিভোর্স লেটার লিখা চলে যাও। আলবিদা, যাও। আলবিদা মানে? যে টাকাগুলো কে দিবে? যাও, দাঁড়ায় আছি। 50 লাখ টাকা নিয়ে আসো। কিসের 50 লাখ টাকা? কিসের আবার? আমারে যখন বিয়ে করছিলা কাবিন নিছিলে না? কাবিন কত ছিল? 20 লাখ টাকা। তুমি সেই 20 লাখ টাকা দিবা। তারপর তোমারে ডিভোর্স দেওয়ার পরে যে বাপের বাড়িতে বৈশা বৈশা খাবো, সেই বাবদ তুমি আমারে 10 লাখ টাকা দিবা। তারপরে দ্বিতীয় যে বিয়েটা করবো, ওইখানে জামাই আবার যৌতুক চাবে না? সেই জামাইয়ের 20 লাখ টাকা যৌতুক সব তুমি দিবা। তোমার নতুন জামাইয়ের যৌতুক 20 লাখ টাকা আমি দেব না? বিয়ার পর থেকে তুমি যে আমার সাথে 7 বছরের সংসার করছো, এই 7 বছরে আমি হিসাব করে দেখছি মিনিমাম 70 লাখ টাকা তোমার পিছনে আমার খরচ হয়েছে। চিকিৎসা খরচ, খাওয়াইছি, বাসা ভাড়া সব মিলায়া। তোমার যদি 50 লাখ টাকা দিতে হয়, ওই 50 লাখ টাকা কাইটা আরো 20 লাখ টাকা থাকে, ওই 20 লাখ টাকা দাও। ভাই করো টাকা করার জায়গা পানা। কিসের পর 70 লাখ টাকা তুমি আমার পিছনে খরচ করতে? এই যে 7 বছরে জীবনে কোনোদিন একটা নাপা খাওয়া লাগছে? আমি অসুস্থ হয়েছি? তোমার ঘরে যে কাজের মানুষ একটা দিন তোমার ঘরে সব কাজ আমি করি, এগুলো চোখে দেখো না? কতখান থেকে তোমার আমি বাঁচাইছি। আর কি বলো, পার্লারে কয়দিন যায়? 3 মাস পর একবার পার্লারে যাই। পার্লারে খরচ তো ঠিক মতো দাও না, আবার বড় বড় খোটা মারতে আসছে। কাবিনের কোথায় লেখা আছে যে তোমার আমার মেকআপ খরচ দিতে হবে, পার্লারে যাওয়ার খরচ দিতে হবে? তুমি একটা দাওয়াতে গেলে তোমার নতুন নতুন শাড়ি লাগবে, তারপরে আর সেই শাড়ি তুমি পরবা না। ফেসবুকে একটা ছবি দেওয়ার লেগে যে কাপড়টা পরে তুমি ছবি দিবা, সেটা দেওয়ার পরে ওইটা বাদ হয়ে যাবে। এরকম কি লেখা আছে? দেখাও আমারে, দেখাও। আপু বাদ দাও তো, তুমি পারবা না দুলা ভাইয়ের সাথে। আসছিলাম একটা গুরুত্বপূর্ণ খবর দিতে, সেটা না শুনে আমাদের অপমান করতেছে। কি গুরুত্বপূর্ণ খবর রে বোন? তুমি জানো আপু, ওই চম্পাকলি আছে না, ও টাকা দিয়ে ভোট কিনতেছে। আমরা তো ভোটার না। তাতে কি? ভোটার না হলে কি হবে? তোমরা মিছিল করবা, মিটিং করবা, দেয়ালে পোস্টার লাগাবা, লিখবা, নির্বাচন নিয়ে গান করবা। এই যেমন নিরপেক্ষ নির্বাচন কমিশনারের অধীনে ছাড়া এ ভোট হবে না, এইসব পারবা না? ম্যাডাম, আমি হইলাম নিরপেক্ষ, আপনি আমাকে নির্বাচন পরিচালক বানাই দেন। কি বলে এই ছেলে? তুমি নির্বাচন পরিচালক হবা? তোমার তো বয়সই হয় নাই। ম্যাডাম, আপনি কি এই সময় কোনো নিরপেক্ষ লোক পাবেন? তা অবশ্যই পাবেন, পাগল আর শিশু। ধরে নেন আমার বয়স এখনো 18 হয় নাই, আমার বয়স হচ্ছে এই 17 বছর 350 দিন, এখনো 15 দিন বাকি আছে 18 হওয়ার। আপনি আমাকে শিশু কোঠায় নির্বাচন পরিচালক বানাই দেন। না না, এই ছেলে তুমি আসলেই অনেক বেশি কথা বলো। সরি ম্যাডাম। ম্যাডাম, তা অবশ্যই করব, কিন্তু কত টাকা দিবেন? কি বলে? তুমি আমার কাছ থেকে টাকা চাচ্ছ? ম্যাডাম, বিষয়টা হচ্ছে কি, জুলমত সাহেবের বউ এসে তো আমাদের ঘন্টা প্রতি 200 টাকা করে দিবে বলছে। আমরা কিন্তু তাতেও রাজি হই নাই। এখন যদি আপনি আমাকে বাড়াই না দেন, তাহলে তো ম্যাডাম আমরা আপনার সাথে কাজ করতে পারবো না। কি করবেন? খাঁটি, একদম 500 ভাগ খাঁটি। আরে জুলমত সাহেবের বউ যদি 200 টাকা দেয়, আমি 210 টাকা করে দিব। ফাজলামি পাইছে নাকি? দাঁড়াও, আমরা আপনার সাথে কাজ করবো ম্যাডাম, আমরা চিন্তা করতেছি নাকি? সে তো করবাই। আমি তো তোমাদের সততা পরিশ্রমে মুগ্ধ হয়েই তোমাদের এখানে আসছি। 1000 টাকা অ্যাডভান্স। হ্যাঁ জি ম্যাডাম। সন্ধ্যায় সময় মতো বাসায় চলে আসবে। জি। বাদ বাকি প্ল্যানিং ওই জায়গায় হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি বললি? চম্পাকলি ভোট কিনতেছে? তাহলে কি বলতেছি, এরকম ঘরে বসে না নির্বাচনে জিততে পারবা না, টাকা দিয়ে ভোট কিনতে হবে। তুমি এক কাজ করো, আমাদেরকে এখনই টাকা দাও, আমরা গোপনে মহিলা ভোট কিনবো।
সরি শালিকা, আমি তোমারে ভুল বুঝছি, আমারে মাফ করে দাও। ও আমাদের আর বসে থাকার সময় নাই, আমাদের ভোট কিনতে হবে, যেভাবেই হোক এই অ্যাপার্টমেন্টের সভাপতি আমার হইতেই হবে। আচ্ছা এখনই টাকা দাও, আমরা এখনই যাব, মহিলাদের সাথে কথা বলবো। আচ্ছা আমি দিতেছি। আচ্ছা আমরা কাকে ভোট দিচ্ছি? আমরা তো ভোটারই না। তোমারে কত করে বললাম একটা ফ্ল্যাট কিনতে? আচ্ছা আমরা যে ফ্ল্যাট কিনবো কত টাকা কই আমার? কেন? তোমার যে গ্রামের সম্পত্তি পড়ে আছে ওগুলো কে খাবে, কে যাবে? তোমার কি মনে হয় তোমার মেয়েরা ওখানে গিয়ে বসবাস করবে? গ্রামে আমাদের অত সম্পত্তি কই দেখলাম? থাকার মধ্যে আছে ওই ফসলের কয়েক বিঘা জমি আর বাপদাদার ভিটা। অবশ্য ওগুলি বিক্রি করলে একটা ফ্ল্যাট কিনা যায়। তাহলে ওগুলোই বিক্রি করে নিয়ে আসো, এনে একটা ফ্ল্যাট কিনো। আজকে আমি যদি একটা ফ্ল্যাটের মালিক থাকতাম তাহলে চম্পাকুলি আর জুলমত মিয়ার বিরুদ্ধে আমিও সভাপতি নির্বাচন করতে পারতাম। তোমার এই সভাপতি হওয়ার জন্য আমি বাপদাদার ভিটা বিক্রি করব? শোনো, তুমি আমি যদি মারা যাই তাহলে আমাদের কবর হবে কোথায়? কেন আজিমপুর গোরস্থানে তোমার জায়গার অভাব হবে? ওখানে তো 3 মাস পরেই আমার হাড়গোড় একেবারে ছাতু বানায় দিবে। তখন আর ওই আমার নাতিপুতিরা গিয়েও কবর জিয়ারত করার জন্য আমার কবরের চিহ্নটা খুঁজে পাবে না। এই যে মিস্টার বিপ্লবী, এতক্ষণ তো বাইরে অনেক বিপ্লবী মার্কা স্লোগান দিলেন। না আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, বসেন। আপনি আমার বোন চম্পাকলি আপার পক্ষ নিলেন না কেন? কারণ আমি নিরপেক্ষ। আপনি কি জানেন আপনি একটু বদ? কি বললেন আমি বদ? মানে তাহলে বলতে চাচ্ছেন আপনি বদ না? আমি বদনা, কলসি, হাড়ি, পাতিল, লেপ তোষক কিছুই না। আমি একজন সাধারণ ফ্ল্যাটবাসীদের একজন। খুব তো বড় বড় ভাষণ দেন। অ্যাপার্টমেন্টের নির্বাচনের আগে আপনি আমাদের সম্মানিত 2 প্রার্থীর বিরুদ্ধে অ্যাপার্টমেন্টের সাধারণ বাসিন্দাদের খেপাইছেন কেন? আমি খেপাই নাই তো। দেখেন, আগের যে 2 সভাপতি ছিল তারা কিন্তু অনেক অনিয়ম করছে এবং তাদের উদ্দেশ্য এবারও সেম, যে এবার সভাপতি হলে আরো বেশি অনিয়ম করবে। এটা তো আর মিথ্যা না। খুব বড় বড় লেকচার দেন। আপনাকে আমার ভালো করে চেনা আছে, সুযোগের অপেক্ষা সবাই সদ্ব্যবহার করে। আপনি কি বুঝাতে চাইতেছেন বলুন তো? এই সভাপতির চেয়ারে বসলে আপনি যে অনিয়ম করবেন না তার প্রমাণ কি? কি প্রমাণ চান আপনি? আচ্ছা, আপনি যদি আমার ঠিকঠাক একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে যে আপনি এই চেয়ারে বসলে অনিয়ম করবেন না। তুমি যদি ধরো আমার আগে মারা যাও তাহলে পরে আমি যে তোমার জন্য দোয়া করব, তোমার কবর না পেলে করব কি করে? আমি তোমার আগে মারা যাব এটা তুমি শিওর হলে কিভাবে? শোনো শাহানা, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে আগে যাবে কে পরে যাবে এটা কে বলতে পারে কও? এই তোর মতলবটা কি? আমি কয়দিন আগে সিনেমা দেখেছি স্বামী তার ওয়াইফের নামে 10 কোটি টাকা ইন্স্যুরেন্স করেছে। তুমিও কি আমার নামে ইন্স্যুরেন্স করেছো আর আমাকে মেরে ফেরার প্ল্যান করছো? ছি ছি শাহানা, তুমি এগুলি ভাবতে পারলে? তাহলে তোমার আগে আমার মরার চিন্তা করছো কেন? তুমি আমার পারিবারিক ইতিহাসটা দেখো, আমার মা, নানি, খালারা সবাই আগে বিধবা হয়েছে। তুমি যদি আমাকে না মারো তাহলে তোমার আগে আমার মৃত্যু হচ্ছে না। বুঝতে পেরেছো? বিধবা হওয়াটা আমাদের বংশীয় উত্তরাধিকার সূত্রে পাওয়া। সরি, এবার মতো মাফ করে দাও। ঠিক আছে যাও, আমি যাচ্ছি, রান্না করতে যাচ্ছি, থাকো তুমি। আপনার প্রশ্নটা করেন। ধরেন একই সাথে হসপিটাল এবং স্কুল 2 জায়গায় আগুন লাগলো, সবার আগে আপনি কোথায় আগুন নিভাতে যাবেন? স্কুল এবং হসপিটাল। কঠিন প্রশ্ন। কঠিনের কিছু নেই, আপনি সঠিক উত্তর দিয়ে প্রমাণ করেন যে আপনি সৎ, জ্ঞানী এবং মানবিক একটা মানুষ। সবাই তো খুব বড় বড় লেকচার দেয়, ইদানিং ফেসবুকেও তো অনেক
লেকচার যোদ্ধাদের পাওয়া যাচ্ছে, কিন্তু কাজের বেলায় ঠন ঠন ঠন। নেন এবার আমার প্রশ্ন উত্তর দেন। আমি সবার হসপিটালে যাব। ও আচ্ছা, তার মানে আপনি স্কুলের বাচ্চাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে আগুনে পুড়িয়ে মারতে চান? তাদের প্রতি আপনার কোনো দায়িত্ব নেই? ভবিষ্যৎ প্রজন্মকে যদি পুড়িয়ে মারেন তাহলে দেশের ভবিষ্যতে কি হবে? আপনি না প্রচুর মারপ্যাচ দেন। তাহলে আমি সবার আগে আমি স্কুলে যাব, বাচ্চাদেরকে আগুন হাত থেকে রক্ষা করব। আচ্ছা, সেম প্রশ্ন যদি আমি করি, আপনি কোথায় আগে যাবেন? দেখো বদরুল, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। তোমাকে পাসওয়ার্ড বলতে বলছি, পাসওয়ার্ডটা বলো। তুমি ফালতু। আমি ফালতু? না, মোবাইলের পাসওয়ার্ড বললাম। আপনার বাড়িতে কি জানে আপনি একজন পাগল? হ্যাঁ, কিন্তু যাওয়ার পর যদি বদরুল চৌধুরী আমাকে অপমান করে আমি তো খুবই বিব্রত হব, তাই না? আচ্ছা, আনন্দ করলে কি মাথায় চুল গজাবে? কেমন পাগলের মতো কথাবার্তা। হ্যাঁ, খুব সভাপতি হওয়ার শখ হয়েছে তাই না? এই চম্পাকুলি বেঁচে থাকতে তোর সেই আশা জীবনে পূরণ হবে না।